হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলার ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছো সবাই? ভালো তো? তাহলে এসো আমরা আজকের বাংলার ক্লাস আরম্ভ করে দিই। আজকে আমরা বাংলা ব্যাকরণের যে চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে কারক ও অকারক সম্পর্ক। কারক ও অকারক সম্পর্ক কেমন, এটা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এবার এটা ছোট ক্লাস থেকে বড় ক্লাস, এমনকি চাকরির পরীক্ষাগুলোতেও খুব দরকার হয় যে কি করে আমরা শব্দ দেখে কারক চিনতে পারবো। তো আমার পরপর যে ক্লাসগুলো হবে সেখানে আমরা এই কারকের যাবতীয় খুঁটিনাটি নিয়েই কিন্তু আলোচনা করতে করতে যাব। কাজেই প্রত্যেকেই খুব মন দিয়ে ক্লাসগুলো ফলো করবে, আর যার যেখানে যা বক্তব্য থাকে তারা অতি অবশ্যই কমেন্ট বক্সে সেগুলো আমাকে জানাবে। প্রথমেই যেগুলো একদম বেসিক কথা সেগুলো নিয়ে আমি একটু আলোচনা সেরে নেব। সেটা হচ্ছে কারক কথাটার ব্যুৎপত্তি আর কারক কথাটার অর্থ। কেমন? এবারে তাহলে আমরা দেখে নিচ্ছি যে কারক কথাটার ব্যুৎপত্তি কি। কারক কথাটার ব্যুৎপত্তি হচ্ছে ক্রি ধাতুর সঙ্গে অক প্রত্যয় যুক্ত হয়ে তৈরি হচ্ছে কারক কথাটা। এবারে কারকের অর্থ কি, কারক মানেটা কি? কারক মানে হচ্ছে যে করে। তাহলে যে করে তাকে সাধারণভাবে কি বলা হয়? যে করে তাকে সাধারণভাবে বলা হবে কর্তা। কিন্তু কথাটা হলো যে এই অর্থটার মধ্যে একটা সীমাবদ্ধতা রয়েছে। কিরকম সীমাবদ্ধতা রয়েছে সেটা আমরা একটু পরেই দেখে নেব। যে আমি যদি বলি যে কারক মানে শুধুই যে করে, তাহলে কিন্তু একটা জায়গা পর্যন্ত গিয়ে আমি থেমে যাচ্ছি। এবার সীমাবদ্ধতা কিসের? সীমাবদ্ধতা হচ্ছে যে কর্তা যখন কাজ করছে, তাহলে কর্তা কিসের সাহায্যে কাকে অবলম্বন করে কাজ করছে। কারণ আমার একটা কাজ করতে গেলে কাজ করছে, এটা একটা হতে পারে। আবার হতে পারে সেটা হচ্ছে যে কর্তা কর্তার কাজের সময়, জায়গা বা স্থান, কেন, অর্থাৎ সেই কাজটার উদ্দেশ্য কি। এই এতগুলো প্রশ্ন তো আসতেই পারে, কারণ আমি যখন কোনো কাজ করছি তখন আমি ডেফিনেটলি কারোর না কারোর সাহায্যে কাজ করছি, কাউকে না কাউকে অবলম্বন করে কাজ করছি। আমার কাজে একটা সময় আছে, একটা জায়গা আছে, একটা উদ্দেশ্য আছে। ফলে এই সবগুলোই কিন্তু আমার দরকার হবে। আর তার ওপরে ভিত্তি করেই এবার কারকের যে ব্যাপক আকারে আমরা সংজ্ঞাটা পাই সেটা কি এবার দেখে নাও। সেটা হচ্ছে, প্রথমেই একটা সংস্কৃত কথা লিখছি আমি, দেখো, ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ান্বয়ী কারকম মানেটা কি? যার ভিত্তিতে আমরা সংজ্ঞাটা তৈরি করছি সেটা হলো, সংজ্ঞাটা লিখলেই তোমরা এই সংস্কৃত কথাটার মানেটাও বুঝতে পেরে যাবে। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে বাক্যের সমাপিকা
ক্রিয়াপদের সঙ্গে বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে নামপদের, নামপদ বলতে আমরা এখানে বিশেষভাবে বিশেষ্য আর সর্বনামকে বোঝাচ্ছি। নামপদের সম্পর্ককে বলা হয় কারক। কেমন, আমি একবার সংজ্ঞাটা পড়ে দিচ্ছি। বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলা হয় কারক। এবারে তাহলে আমি যেটা হাইলাইট করব সেটা হচ্ছে এই সমাপিকা কথাটা, কারণ এই সমাপিকা কথাটা সবচেয়ে জরুরি। যে কোনো ক্রিয়াপদ হলে হবে না, কিন্তু অসমাপিকা ক্রিয়াপদের এখানে কোনো গুরুত্বই নেই। অর্থাৎ সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকেই বলা হচ্ছে কারক। ঠিক আছে সবার কাছে? এবারে তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে একটা বাক্য নেওয়া হবে। কীরকম বাক্য? যে বাক্যটাকে ভিত্তি করে আমরা সব রকম কারকই আলোচনা করে নেব। তাহলে যেটা আমার বলবার ছিল, তোমরা এতক্ষণে ধরে নিয়েছো যে ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়া মানে সমাপিকা ক্রিয়া, অন্বয় মানে সম্পর্ক। তাহলে সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকেই বলা হচ্ছে কারক। হয়ে গেল? এবারে তাহলে আমরা একটা বড়সড় গোছের বাক্য নেব, যেখানে আমরা প্রত্যেকটা কারকই একসঙ্গে পেয়ে যাব। কিরকম? বাক্যটা আমি লিখছি। রাম খাওয়ার জন্য বাগানে গাছ থেকে লাঠি দিয়ে আম পাড়ছে। ঠিক আছে? এবার তাহলে এখানে আমার সমাপিকা ক্রিয়াটা হচ্ছে পারছে। এবার সেই সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্ক রেখে আমরা দেখে নেব যে কোন কোন পদ কিভাবে ওর সঙ্গে কানেক্ট করছে বা কি সম্পর্কে সম্পর্কিত হয়ে আছে। কেমন? সেইটার জন্য আমি চট করে একটু দেখে নেব। এবারে কি কি আসছে দেখো। প্রথম প্রশ্নটাই যেটা আমার হবে সেটা হচ্ছে কে পারছে। কারণ আমি বললাম যে পারছেটা এখানে সমাপিকা ক্রিয়া, কাজেই সেটার সঙ্গে কোন পদ কিভাবে সম্পর্কিত। তাহলে 1 নম্বর হচ্ছে কে পারছে, 2 হচ্ছে কি পারছে, 3 এবার আসবে কি দিয়ে পারছে, কি দিয়ে পারছে। 4 নম্বরে আসবে কেন পারছে, অর্থাৎ উদ্দেশ্যটা কি, আম পাড়বার উদ্দেশ্যটা কি। 5 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে কোথা থেকে পারছে। কেমন? কোথা থেকে পারছে। আর 6 নম্বরটা যেটা আসবে সেটা হচ্ছে কোথায় পারছে। হলো কোথায় পারছে। এবার একটু উত্তরগুলোতে যাব।
কিরকম? কে পারছে, উত্তর আসবে রাম। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটা হয়ে যাবে কর্তৃকারক। মনে থাকবে সবার, কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে কর্তৃকারক। এবার কি পারছে? রাম কি পারছে? আম পারছে। তাহলে উত্তরটা হয়ে গেল আম। এবার খেয়াল রাখো, সমাপিকা ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাকে বলা হবে কর্মকারক। কি বলা হবে সেটাকে? এক্স্যাক্টলি, কর্মকারক। এবার কি দিয়ে পারছে? খুব সহজ উত্তর, রাম লাঠি দিয়ে তাহলে আমটা পারছে। লাঠি দিয়ে, ঠিক আছে, হয়ে গেল লাঠি দিয়ে। তাহলে যেটার দ্বারা কাজটা করা হচ্ছে, যেটার সাহায্যে কাজটা করা হচ্ছে, তাকে বলা হয় করণ কারক। কেমন? তাকে বলা হয় করণ কারক। এবার কেন পারছে? রাম লাঠি দিয়ে আম পারছে, খুব সহজ উত্তর, খাওয়ার জন্য পাচ্ছে। তাহলে একটা উদ্দেশ্য যখনই আসছে খাওয়ার জন্য, খাবে বলে, তখনই উদ্দেশ্য বোঝালেই সেটা হয়ে যাবে নিমিত্ত কারক। কি কারক সেটা হয়ে যাচ্ছে? নিমিত্ত কারক। এবারে হচ্ছে কোথা থেকে পারছে। কোথা থেকে পারছে? গাছ থেকে পারছে। তাহলে এই যে গাছ থেকে, সেইটা হয়ে যাবে অপাদান কারক। যখনই কোনো কাজ কোথা থেকে হচ্ছে এই রকম বিষয় বোঝায়, তখনই সেটাকে বলা হবে অপাদান কারক। আর কোথায় পারছে, মানে কাজটা সে কোথায় করছে? বাগানে। তাহলে কাজটা যে জায়গায় হচ্ছে, এ প্রসঙ্গে আবার বলে রাখি, যে জায়গায় হচ্ছে, যখন হচ্ছে, যে বিষয়ে হচ্ছে, সেই সবটাকেই আমরা বলবো অধিকরণ কারক। তাহলে এখানে কোথায় দিয়ে কোয়েশ্চেন করলাম, উত্তর আসছে বাগানে, তাহলে এইটা হয়ে গেল অধিকরণ কারক। ঠিক আছে সবার? এবার চট করে আমরা একবার এক ঝলক গোটা বিষয়টাকে দেখে নেব। দেখো, রাম খাওয়ার জন্য বাগানে গাছ থেকে লাঠি দিয়ে আম পাড়ছে। পারছেটা সমাপিকা ক্রিয়া, তাই সেটাকে হাইলাইট করা হচ্ছে। এবার সেই পারছেটাকে আমি যখন কে, কি, কেন, কি দিয়ে এই এতগুলো প্রশ্ন করছি, তখন যে যে উত্তরগুলো আসছে তার ওপরে ভিত্তি করে সম্পর্কগুলো নির্দিষ্ট করছি, এবং সেই সম্পর্কগুলোকেই আমরা নাম দিচ্ছি কারক। কোথাও কর্তৃকারক, কোথাও কর্মকারক, কোথাও অপাদান কারক, এইরকমভাবে বিষয়গুলো যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এর ওপরে ভিত্তি করে আমরা কিন্তু এক্ষুনি কারকের শ্রেণী বিভাগে চলে যেতে পারি। কারণ অলরেডি তোমরা বুঝতেই পেরে গেছো যে কারক অলরেডি যেটা তোমরা বুঝতে পেরে গেছো সেটা হচ্ছে কারক 6 ভাগে তাকে ভাগ করা যায়। কি কি 6টা ভাগে ভাগ করা যায়? এবার যদি আমি আসি, ধরো অ্যাসিমেট্রিক্যাল দাগ টেনে নিচ্ছি, 1, 2, 3, 4,
5 আর এই হয়ে গেল 6। কি কি তাহলে আসছে? আগেরটার থেকেই স্পষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের কাছে বিষয়গুলো, তাই না? সেটা হচ্ছে, প্রথমটা হলো কর্তৃকারক, নেক্সট আমি আসছি কর্মকারক, তারপরে আমি আসছি করণকারক, তারপরে আসছি নিমিত্তকারক, নিমিত্তকারক, নেক্সট আসছি অপাদানকারক, আর সব শেষে আমি আসছি, সেটা হলো অধিকরণ কারক। তাহলে এই হচ্ছে আমাদের 6টা ভাগ: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। ঠিক আছে, এই অবধি একটা সেগমেন্ট হয়ে গেল। কেন একটা সেগমেন্ট যেটা হয়ে গেল আমি বলছি, সেটা হচ্ছে যে কারকের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে বিভক্তি, অনুসর্গ, নির্দেশক। ফলে কারকের বেসিক কনসেপ্টটা কিন্তু আমরা পেয়ে গেছি, যে নামপদের সঙ্গে সমাপিকা ক্রিয়াপদের যে সম্পর্ক তাকেই বলা হচ্ছে কারক। ফলে সেই হিসেবে কারকের 6টা ভাগ আমরা পেয়ে গেছি। এবার সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় যাবার আগে আমরা কিন্তু অতি অবশ্যই যেটায় যাব সেটা হচ্ছে বিভক্তি। তাহলে এই হেডিংটা আমার হবে বিভক্তি, অর্থাৎ এখন আমরা যেগুলো নিয়ে আলোচনা করব: বিভক্তি, অনুসর্গ আর নির্দেশক। কেমন? এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে বিভক্তি, একটা হচ্ছে অনুসর্গ, আর একটা হচ্ছে নির্দেশক। প্রথমেই তাহলে আমরা দেখে নেব যে বিভক্তি বিষয়টা ঠিক কি। সেখানে আমরা যে পয়েন্টগুলো করতে পারি সেই পয়েন্টগুলো কি কি সেটা একটু চট করে আমরা দেখে নেব। প্রথম পয়েন্ট হচ্ছে অর্থহীন বর্ণ বা অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি। এইটা 1 নম্বর পয়েন্ট হবে। 2 নম্বর পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে বিভক্তি কি করবে, বা এই অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি এরা কি করবে, শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে সেগুলিকে পদে পরিণত করে। সেগুলিকে কি করবে? পদে পরিণত করে। কেমন? এবার এক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে এই যুক্ত হওয়া, এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। এবারে তাহলে আমরা একটু এক্সাম্পলে যদি যাই, কিরকম ধরনের এক্সাম্পল আমরা আনতে পারি। যেমন ধরো, মামার বাড়ি, এটা একটা হতে পারে। আবার ধরো আমি বললাম
ঘরেতে ভ্রমর এলো। আমি গানটার কথা বলছি না, আমি জাস্ট একটা বাক্য নিলাম, ঘরেতে ভ্রমর এলো। এবারে খেয়াল করো তো, এবারে আমি যদি বলি যে এই যে মামার কথাটা, এটা একটা বর্ণ, আর ঘরেতে এই অংশটার মধ্যে কিন্তু এতে কথাটা আছে। তাহলে এখানে আমি শুধু রটাকে পাচ্ছি আর এখানে আমি এতে পাচ্ছি। তাহলে বর্ণ আর বর্ণ সমষ্টি বিষয়টা আমাদের মিলে গেল। এবারে দেখো, শুধু র বা শুধু এতে কথাগুলোর কোনো মানে হয় না। যখন এরা শব্দ বা ধাতুর সঙ্গে যোগ হচ্ছে তখনই এরা একটা মানে তৈরি করছে, আর তখনই সেই বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুটাই তোমার বাক্যে ব্যবহৃত হতে পারছে। ঠিক আছে, তাহলে বিভক্তি কি হবে? অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি হবে, আর বিভক্তি যেটা করবে সেটা হচ্ছে শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে সেগুলিকে বাক্যে ব্যবহারযোগ্য পদে পরিণত করবে। এবার এইখান থেকেই তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বিভক্তির একটা শ্রেণী বিভাগে কিন্তু আমরা আসতে পারি। বিভক্তির একটা শ্রেণী বিভাগ, কীরকমভাবে আমরা বিভক্তির শ্রেণী বিভাগে আসতে পারি সেটা আমরা চট করে একবার দেখে নেব। সেটা হচ্ছে দুটো ভাগ জাস্ট নেব। একটা ভাগে আমি লিখলাম শব্দ বিভক্তি। এটা কি? খুব সহজ। এই ধরনের বিভক্তি কি করবে? শব্দের সঙ্গে যুক্ত হয়ে নামপদ গঠন করে। আর দ্বিতীয় যেটা পাচ্ছি সেটা হচ্ছে ধাতু বিভক্তি। ধাতু বিভক্তি কি করবে? বোঝাই যাচ্ছে এখান থেকে যে সেটা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। ঠিক আছে, এটাই তাহলে আমার বিভক্তির শ্রেণীবিভাগ হয়ে গেল। এবারে তাহলে আমরা ছোট্ট ছোট্ট করে একটু দেখে নেব। সেটা হচ্ছে এই যে শব্দ বিভক্তি, কারণ কারকের সঙ্গে মূলত শব্দ বিভক্তিরই একটা যোগাযোগ আছে। সেই শব্দ বিভক্তির কাজ কি? কারণ আমি বলেইছি যে এবার আমরা বিভক্তিগুলো নিয়ে, অনুসর্গগুলো নিয়ে এবং নির্দেশকগুলো নিয়ে একটু কাজকর্ম করব। তাহলে শব্দ বিভক্তির কাজ কি? শব্দ বিভক্তির অনেক রকম কাজ কিন্তু হতে পারে। কি রকম? আমরা পরপর যদি একটু দেখি, সেটা হচ্ছে এক, কারকের বোধ তৈরি করা। এটা তো এর একদম প্রাথমিক কর্তব্য, কারকের বোধ তৈরি করা। আমি উদাহরণগুলোতে আসছি, একটু পরে আসছি, আগে আমি পরপর কয়েকটা করে নিই। নেক্সট হচ্ছে সম্বন্ধ পদ গঠন করা। সম্বন্ধ পদ
গঠন করা। নেক্সট আসবে যেটা, সেটা হচ্ছে নেক্সট আসবে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ তৈরি করা। ঠিক আছে। আর 4 নম্বর যেটা হচ্ছে সেটা হলো বহুবচনবোধক পদ গঠন করা। এইখানটাতে না আমি একটু অ্যাস্টেরিক্স মার্ক দিয়ে রাখলাম, কারণ এটা নিয়ে আমার একটু কথা বলার আছে। এবার কারকের বোধ তৈরি করা কীরকম হচ্ছে, ধরো আমি যদি বলি ছাগলে ঘাস খায়। কেমন? ছাগলে ঘাসই খায়, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ছাগলে ঘাস খায়, এই যে বাক্যটা আমি নিলাম, সেখানে এই যে ছাগলে কথাটা, এখানে তোমার এ বিভক্তি যুক্ত হয়ে আছে এবং সেটা কর্তৃকারকের বোধ তৈরি করে দিচ্ছে। কে ঘাস খায়, খেয়াল আছে আমাদের আগের যে চার্টটা আমরা করলাম, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, এ বিভক্তি, তাহলে কারকের বোধ তৈরি করছে। কেমন? এবারে আমরা পরের যে এক্সাম্পলগুলো যাব, সেখানে কি আসছে আগে আমি একটুখানি এক্সাম্পলগুলো দেখে নিই পরপর। মামার বাড়ি যাব, এটা একটা লিখলাম। ক্রিয়া বিশেষণ তৈরি করা, ঘোড়াটি জোরে ছুটছে। ঘোড়াটি জোরে ছুটছে হলো। আর বহুবচনবোধক পদ তৈরি করা, সেটা হচ্ছে হরিরা 4 ভাই। হরিরা 4 ভাই। এবার তাহলে আমরা দেখব এই যে মামার বাড়ি, এই যে রটাকে আমরা পেলাম, তাহলে মামার সঙ্গে সম্পর্কিত হচ্ছে বাড়িটা। কার বাড়ি? মামার। তাহলে এই যে র বিভক্তিটা আমরা এখানে পেয়ে গেলাম, এখানে কিন্তু এই র বিভক্তিটা সম্বন্ধ পদ তৈরি করে দিচ্ছে। তাহলে সম্বন্ধ পদ তৈরি করে দিচ্ছে। কেমন? এবারে দেখো ক্রিয়া বিশেষণ তৈরি করা, ঘোড়াটি জোরে ছুটছে, তাহলে জোরেটা হয়ে যাচ্ছে ক্রিয়া বিশেষণ। কেমন? আমি এখানে সাইডে লিখে দিলাম যে কেমন ভাবে ছুটছে, জোরে ছুটছে, তাহলে জোরেটা হয়ে যাচ্ছে ক্রিয়া বিশেষণ। এবারে খেয়াল করো এখানেও কিন্তু এ বিভক্তি রয়েছে। ঠিক আছে, এই এ বিভক্তিটা এখানে ক্রিয়া বিশেষণ তৈরি করবার কাজে লাগছে। এবারে এসো এই জায়গাটায়, এইটা হচ্ছে একটা বহুবচন বোধক পদ। বহুবচন বোধক পদ। কেমন? এবার সেটা আমি কি করে বুঝতে পারছি? এই যে রা কথাটা রয়েছে সেটা দিয়েই। এবার এইটাকে আমি অ্যাস্টেরিক্স মার্ক দিয়ে করেছি কেন? কারণ ইউজুয়ালি এই যে রা, এরা, গুলি, গুলো, খানা, খানি, কারকে, এবার খুব ভালো করে খেয়াল করো, কারকে এগুলি নির্দেশক নামে পরিচিত। ঠিক আছে,
যদিও এগুলো বিভক্তি, কিন্তু এগুলো কাজ করছে নির্দেশকের। যখন আমরা নির্দেশক পড়ব তখন আমরা সে বিষয়ে আরো স্পষ্ট করে জানতে পারবো। এবার আমার যেটা আসছে সেটা কি আসছে, সেটা হলো, আমি এখানে বলেই দিলাম যে ভেরি ইম্পর্ট্যান্ট। ভেরি ইম্পর্ট্যান্ট বলে আমি এখানে কি আনছি, আমি যেটা আনছি সেটা হচ্ছে বাংলায় শব্দ বিভক্তি। খুব খেয়াল করবে, কারণ এগুলো কারক বিভক্তি নির্ণয়ের সময় আমাদের কাজে লাগবে। বাংলায় শব্দ বিভক্তি মাত্র কটা? 4টি। বাংলায় শব্দ বিভক্তি মাত্র 4টি। কি কি? প্রথমগুলো আগে, যেগুলো তোমার প্রধানগুলো সেগুলো করে নিচ্ছি। কে, এটা। এবারে হচ্ছে এ, 2 হয়ে গেল। নেক্সট হচ্ছে তে, আর লাস্টে হচ্ছে র। একটা জিনিস মিসিং, কেউ আমাকে বলতে পারবে কি সেটা মিসিং? একদম, আমি বিভক্তি চিহ্নগুলো এইবারে বসিয়ে দিচ্ছি যাতে তোমাদের খেয়াল থাকে যে বিভক্তি চিহ্নগুলো কিন্তু আমার দরকার। এবারে তাহলে এখান থেকেই আমি যেটা যাব, প্রত্যেকটার জন্য আলাদা করে আমি এখানে বলে দিচ্ছি যে বিকল্পে কি আসতে পারে। প্রত্যেকটার কিন্তু বিকল্প রূপ হওয়া সম্ভব। ঠিক আছে, প্রত্যেকটার বিকল্প রূপ হবে। কি কি? কে যদি আসল বিভক্তিটা হয়, শব্দ বিভক্তি, তাহলে তার বিকল্প রূপ হতেই পারে রে আর এ রে। হয়ে গেল। এবারে যদি এ হয় তাহলে তার বিকল্প রূপ হতেই পারে অন্তঃস্থ আর অন্তঃস্থয় একার। কেমন? এবারে ধরো তে, তে বিভক্তিটার বিকল্প রূপ হতেই পারে এতে। আমরা একটু আগে এক্সাম্পল করে এলাম না, ঘরেতে ভ্রমর এলো, তাহলে এই যে এতে। এবার র বিভক্তিটার বিকল্প রূপ কি কি হতে পারে? এর, কার, কের। ঠিক আছে, তাহলে বাংলায় শব্দ বিভক্তি মাত্র 4টি। মূলগুলো হচ্ছে কে, এ, তে, র, আর সেগুলোরই বিকল্প রূপ রে, এ রে, অর্থাৎ এগুলো কিন্তু যখন আমরা কারক বিভক্তি নির্ণয় করব এগুলো বিভক্তির মধ্যে আমরা ধরে নেব। এবারে একদম বড় করে একটা অ্যাস্টারিক্স মার্ক বসালাম। বসিয়ে কি লিখছি? বসিয়ে লিখছি এছাড়া আছে, এছাড়া আছে, কি আছে? শূন্য বিভক্তি। শূন্য বানানটা আমি একটু সবাইকে দেখতে বলবো। তালিবস্বয় দীর্ঘ আর দন্তের নয় জফলা। এবারে এটাকে আমি আলাদা করে কেন হাইলাইট করলাম? কারণ শূন্য বিভক্তি বেসিক্যালি অবিভক্তিটাকেই বলা হয়, এবং এই বিভক্তিটা যখন শব্দের সঙ্গে যুক্ত হয় তখন তার কোনো চিহ্ন আলাদা করে চোখে পড়ে না, সেজন্যই সেটাকে বলা হয় শূন্য বিভক্তি। বিভক্তি নেই এমন কিন্তু নয়। মাথায় রেখো যে বিভক্তি ছাড়া কোনো শব্দ বাক্যে বসতে পারবে না। যেমন ধরো তুমি ক্লাস 9 পাস না করলে 10-এ উঠতে পারবে না, 10-এর ক্লাসরুমে তুমি বসতে পারবে না। ঠিক সেরকমই কোনো শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত না হলে ও কিন্তু বাক্যে পদ হিসেবে বসতে পারবে না।
এবার বাকি ধরো এই যে কে বা এ যাই বলো না কেন, তে, র বা এগুলো যেগুলো আমরা করলাম বিকল্প, এগুলো সবারই চিহ্ন আছে, দেখে আমরা বুঝতে পারছি। শুধু শূন্য বিভক্তিটারই কোনো চিহ্ন নেই, অথচ ও কিন্তু আছে, সেজন্যেই ওকে বলা হচ্ছে শূন্য বিভক্তি। ঠিক আছে? যেমন ধরো আমি যদি বলি রাম ভাত খাচ্ছে, এবারে তোমাকে আমি এখানে আন্ডারলাইন করে দিলাম রাম, দিয়ে বললাম যে এটার কারক, অকারক, বিভক্তি, অনুসর্গ তুমি বার করো। অর্থাৎ কারক হলে কারক, বিভক্তি হলে বিভক্তি, যেটা অ্যাপ্লিকেবল হবে। তুমি এবার খাচ্ছে কথাটাকে প্রশ্ন করলে, খাচ্ছে সমাপিকা ক্রিয়া, তাহলে কে খাচ্ছে? রাম, তাহলে রাম আনসার বেরিয়ে গেল কর্তৃকারক। এবার বিভক্তি কি? দেখো আমরা কিন্তু কোনো কে বা এ বা র বা এর কিচ্ছু পাচ্ছি না চিহ্ন, তার মানেই এখানে শূন্য বিভক্তি যুক্ত হয়ে আছে। যেটার কোনো চিহ্ন নেই, দেখা যাচ্ছে না, তার মানে সেটা হয়ে যাচ্ছে শূন্য বিভক্তি। ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? এবারে তাহলে আমি এই বিভক্তি থেকেই পরের যে জায়গাটায় চলে যাব, সেটা হচ্ছে তির্যক বিভক্তি। তির্যক বিভক্তি বিষয়টা কি? তির্যক বিভক্তি দেখো, এটা ভীষণভাবে আমাদের কিন্তু পরীক্ষাতে আসে। তির্যক বিভক্তি কি? যে বিভক্তি, কোনো বইতে পাবে যে একাধিক কারকে, একাধিক কারক নয়, যে বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয়, যে বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয়, তাকেই বলে, কি বলে তাকে? তির্যক বিভক্তি। ঠিক আছে? এবারে তাহলে আমি তোমাদের বোঝাবার জন্য পরপর কয়েকটা বাক্য নিচ্ছি। প্রথম বাক্যটা আগেরটাই নেব। ছাগলে ঘাস খায়, নেক্সট নেব জিজ্ঞাসিব জনে জনে, অর্থাৎ লোকজনকে জিজ্ঞাসা করব। পরেরটা কি? এ কলমে ভালো লেখা হয়। ঠিক আছে? তারপরে আমি এলাম যে কোন কাজে সেখানে যাব, অর্থাৎ আমি উদ্দেশ্যটা চাইছি, কোন কাজে সেখানে যাব। নেক্সট আমি আসছি বিপদে মোরে রক্ষা করো। এটা একটা গানই আছে, সবাই জানো তোমরা, বিপদে মোরে রক্ষা করো, অর্থাৎ বিপদ থেকে আমাকে বাঁচাও। নেক্সট আমি আসছি জলে কুমির আছে, জলে কুমির আছে। বেশ হলো। এবারে তাহলে আমি একটু দেখে নিচ্ছি
ধরো আমি যদি হাইলাইট করি, ছাগলে, জনে জনে, কলমে, কাজে, বিপদে, জলে। হলো? এবারে চলো আমরা একটু উত্তরের জায়গাগুলোতে যাই। উত্তরের জায়গাগুলোতে যখন আমি যাব, সেখানে কিরকম আসছে, কে ঘাস খায় ছাগলে, তাহলে কর্তৃকারক। কাকে জিজ্ঞাসা করব, জনে জনে, তাহলে সেটা হয়ে যাবে কর্মকারক। কিসের দ্বারা ভালো লেখা হয়, কলমের দ্বারা, তার মানে করণকারক। কোন কাজে, কি উদ্দেশ্যে, তার মানেই নিমিত্তকারক। শুধু কারকগুলো দেখতে দেখতে যাও। নিমিত্তকারক হয়ে গেল। বিপদে মোরে রক্ষা করো, কিসের থেকে আমাকে বাঁচাবে, কোথা থেকে, তার মানে অপাদানকারক। হলো? এবারে জলে কুমির আছে, কোথায় কুমির আছে, জলে, তাহলে হয়ে গেল অধিকরণ কারক। এবারে খেয়াল করো, সবকটা কারকেই যে বিভক্তিটা আমরা কমন পেয়ে গেছি, সেটা তোমরা বুঝতেই পারছো, সেটা হলো এ বিভক্তি, তাই তো? এই যে এ বিভক্তি, তাহলে এই এ বিভক্তিটাকেই আমরা বলছি তির্যক বিভক্তি, কারণ এই এ বিভক্তিটা সব কারকেই ব্যবহৃত হয়েছে। এবার সিমিলারলি আমি আর অনেকগুলো এক্সাম্পল দিয়ে শুধু শুধু তোমাদের সময় নষ্ট করব না, শুধু বলে রাখি যে অনুরূপ উদাহরণ, অর্থাৎ তির্যক বিভক্তির অনুরূপ উদাহরণ, শুধু যে এ একটা বিভক্তি হতে পারে তা নয়, তে, এতে, এরকম অনেক বিভক্তি হতে পারে যারা সব রকম কারকেই ব্যবহৃত হয়। এবার পরীক্ষার পারপাসে যেটা আমার বলার, যদি পরীক্ষায় আসে তির্যক বিভক্তি কাকে বলে, এর আগেও তোমাদের আমি বলেছিলাম যে অনেক সময় কি হয়, শুধু যেটা হয় যে ডেফিনেশন চাওয়া হয়, যে ধরো বলল তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ যখন চাইনি তখন উদাহরণ দিয়ে শুধু শুধু নিজের সময় নষ্ট করবে না, শুধু ডেফিনেশন। এবার ধরো বলল যে তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও, তখন এই 6 রকম কারকেরই যে উদাহরণ আনতে হবে তা নয়, তুমি 3টে, মিনিমাম তোমাকে 3টে কারকের বিভক্তি আনতেই হবে, অর্থাৎ 3 রকম কারক এনে সেখানে যে একটাই বিভক্তি ব্যবহৃত হচ্ছে সেটুকু অন্তত তোমাকে আনতে হবে। ক্লিয়ার সবার কাছে? তাহলে এই আমাদের বিভক্তি হয়ে গেল, ঠিক আছে? এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গের ক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা একটু আগে দেখে নিই, কি কি সেগুলো। প্রথম পয়েন্ট হচ্ছে অনুসর্গ স্বাধীন শব্দ, আর পদ পরিচয়ে এরা অব্যয় পদ। ক্লিয়ার? তাহলে বিভক্তির সঙ্গে একটা জায়গায় কিন্তু পার্থক্য অলরেডি আমরা পেয়ে গেলাম, যে বিভক্তি যেখানে ধাতু বা শব্দের পরে যুক্ত হবে, অনুসর্গ কিন্তু সেখানে আলাদাভাবে বসবে, কারণ বলাই হচ্ছে যে অনুসর্গ স্বাধীন শব্দ। এবার সেখান থেকে আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি অনুসর্গ কি করে। কি করে অনুসর্গ?
সেটা হচ্ছে বিশেষ্য বা বিশেষ্য স্থানীয়, বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের পরে, ব্র্যাকেটে দেখো আমি কি লিখছি, ক্ষেত্র বিশেষে আগে, ক্ষেত্র বিশেষে আগে পৃথকভাবে বসে পদটির কারক নির্দেশ করে। তাহলে এই দুটো পয়েন্ট মিলিয়ে যেটা দাঁড়ালো যে অনুসর্গ সবসময় একটা স্বাধীন শব্দ হবে, এবং অনুসর্গ স্বাধীন শব্দ বলেই এরা কিন্তু ধাতু বা শব্দের সঙ্গে জুড়ে যাচ্ছে না, বরং এরা বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের পরে, কখনো কখনো আগেও বসতে পারে কিন্তু আলাদাভাবে বসছে। তাহলে এই জায়গাটা আমরা দেখব পৃথকভাবে বসছে, বসে এরা শব্দটার বা পদটার কারক নির্দেশ করবে। ক্লিয়ার? এবারে তাহলে এখান থেকেই আমরা অনুসর্গের শ্রেণী বিভাগে যাব। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা কি যাচ্ছি, অনুসর্গের শ্রেণী বিভাগে। আমরা এবার যেটা দেখছি সেখানে কি পাচ্ছি, অনুসর্গের দুটো শ্রেণীবিভাগ কিন্তু আমরা পাচ্ছি। একটা পাচ্ছি নাম অনুসর্গ, আর আরেকটা পাচ্ছি ক্রিয়া অনুসর্গ। বিষয়টা কি, নাম অনুসর্গতে যেটা হচ্ছে পরিভাষাটা থেকেই পরিষ্কার, এখানে যেটা হয় সেখানে হচ্ছে কোনো একটা নামপদ এখানে নামপদ অব্যয়, কারণ একদম শুরুতেই আমরা করে এলাম যে অনুসর্গ কিন্তু পদ পরিচয়ের দিক থেকে একটা অব্যয় পদ। তাহলে এখানে একটা নামপদ সেটা কি করছে, সেটা অনুসর্গ রূপে, সেটা অনুসর্গ রূপে ব্যবহৃত হয়। হয়ে গেল? আর ক্রিয়া অনুসর্গতে কি হচ্ছে খেয়াল করো, সেখানে সমাপিকা ক্রিয়া কিন্তু নয়, অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া এখানে কি হচ্ছে, অনুসর্গ রূপে, অসমাপিকা ক্রিয়া অনুসর্গ রূপে ব্যবহৃত হয়। হয়ে গেল? এবারে আমি একটু এক্সাম্পলে যাব, উদাহরণে যাব। কিরকম, ধরো আমি বললাম বাড়ির পাশে ছিল একটা নদী, বাড়ির পাশে ছিল একটা নদী, এটা একটা হলো। আর এখানে আমি ধরো দিয়ে রাখলাম চোখ দিয়ে জল পড়ছে। হলো?
এবারে দেখো বিষয়টা, এই যে পাশে কথাটা, এই পাশে কথাটা হয়ে যাচ্ছে তোমার, এইটা পাশে কথাটা হয়ে যাচ্ছে নাম অনুসর্গ। এই যে এখানে দিয়ে কথাটা, এইটা হয়ে যাচ্ছে ক্রিয়া অনুসর্গ। এবার যেটা আমাদের পয়েন্ট ছিল যে আমরা কারকের বোধ কিভাবে পাচ্ছি। এই যে বাড়ির পাশে, ঠিক আছে, আর চোখ দিয়ে, এখানেই কিন্তু আমরা কারকের বোধটা পেয়ে যাচ্ছি। কিরকম ভাবে কারকের বোধটা পাচ্ছি দেখো, কোথায়, নদীটা কোথায় ছিল, তাহলে বাড়ির পাশে এই হাইলাইটেড পোর্শনটাকে যদি আমি ধরি, তাহলে সেইটা আমাকে বোঝাচ্ছে অধিকরণ কারক। তাহলে এবারে যখন আমি কারক বিভক্তি অনুসর্গ ইত্যাদি বার করতে বসবো, অধিকরণ কারক, পাশে অনুসর্গ। ক্লিয়ার? এবারে দেখো চোখ দিয়ে, চোখ দিয়ে মানে চোখ থেকে, কোথা থেকে জলটা পড়ছে, চোখ থেকে, তার মানে এইটা হয়ে যাচ্ছে কিন্তু অপাদান কারক। কেমন? অপাদান কারক। এবারে যদি এখানেও আমি কারক বিভক্তি অনুসর্গ বার করতে বসি, তাহলে চোখ দিয়ে হয়ে যাচ্ছে অপাদান কারক দিয়ে অনুসর্গ। এবারে তাহলে পাশেটা হয়ে গেল নাম অনুসর্গ, কারণ এটা নাম পদ, আর দিয়েটা হয়ে গেল ক্রিয়া অনুসর্গ, কারণ দিয়েটা একটা অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার সবার কাছে? এবার ধরো সিমিলার, আমি জাস্ট কয়েকটা পদই আনছি, পুরো বাক্য আর দিচ্ছি না, যে নাম অনুসর্গ আর কি কি হতে পারে। নাম অনুসর্গর আরো সিমিলার এক্সাম্পল হতে পারে, ধরো দ্বারা কথাটা, দ্বারা হতে পারে, পাশে হতে পারে, নিমিত্ত হতে পারে, উপরে হতে পারে। এই ধরনের অনেকগুলো কিন্তু আমরা নাম অনুসর্গ পেতে পারি। আবার একই রকম ভাবে ক্রিয়া অনুসর্গ আমি একটা দিয়ে দিয়ে করলাম, দিয়ে কথাটা। এবারে ধরো এই যে করে কথাটা, সেটা তোমার একটা আসতে পারে। করে ছাড়াও তুমি যদি বলো ধরে বা বলে বা লেগে, আমি এখানে দেখবে কোনো জায়গায় এখানে আমি একটা স্ট্রোক দিয়েছি, কোথাও আমি কমা দিয়েছি, এটাতে কিছু আসে যায় না, শুধু আমার এক্সাম্পলগুলো পাওয়া নিয়ে কথা। এখানে ধরো আবার হতে পারে চেয়ে কথাটা। এই জিনিসগুলো হচ্ছে আমার ক্রিয়া অনুসর্গের আরো আরো দৃষ্টান্ত। ঠিক আছে? হলো সবার কাছে? এবারে তাহলে যেটা আমাকে আনতে হবে, সেটা আমি নেক্সট যেটা দেখব, সেটা কি? সেটা হচ্ছে অনুসর্গ ব্যবহারের দুটো রীতি আছে। কি কি? আমি এখানে হেডিং করে দিলাম যে অনুসর্গ ব্যবহারের দুটি রীতি। কি রকম সেই দুটি রীতি? এক, বিভক্তি যুক্ত পদের পর
অর্থাৎ এমন একটা পদের পর অনুসর্গ বসবে যে পদটাতে অলরেডি একটা বিভক্তি যুক্ত হয়ে আছে। আর 2 নম্বরটা যেটা হলো সেটা হচ্ছে বিভক্তিহীন পদের পর, অর্থাৎ এমন একটা পদের পর অনুসর্গ বসলো যে পদটার সঙ্গে আমার ধরো কে, রে, এ এই বিভক্তিগুলো নেই। আমি কিন্তু শূন্য বিভক্তির কথা এখানে আনলাম না, কারণ ধরেই নেওয়া হচ্ছে শূন্য বিভক্তি তো থাকছেই। এবারে চোখে দেখা বিভক্তি নিয়েই কথা হচ্ছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? প্রথমটার ক্ষেত্রে আমরা বলতেই পারি, বাক্যটা দেখো, তোমাকে দিয়ে এ কাজ হবে না। দ্বিতীয় বাক্যটা আমি লিখলাম, সীতা বিনা, এটা রামচন্দ্র বলছেন, সীতা বিনা আমি যেন মণিহারা ফণি। অর্থাৎ সাপের মাথার মণি না থাকলে, মানে এটা লোকবিশ্বাস আর কি, সাপ যেরকম ভীষণ দুর্বল হয়ে পড়ে, শক্তিহীন হয়ে পড়ে, সেরকম রামচন্দ্র সীতার বিহনে, সীতাকে হারিয়ে তিনিও ভীষণ দুর্বল, ভীষণ অসহায় হয়ে পড়েছেন। এবারে যেটা বিষয়টা হলো, দেখো, এই যে তোমাকে দিয়ে, এই জায়গাটা আমি একটু হাইলাইট করে দিলাম, আর সীতা বিনা, কেমন? এবার তোমাকে দিয়ে, তোমাকে পদটা কিন্তু দেখো একটা বিভক্তি যুক্ত পদ, এখানে কিন্তু অলরেডি কে বিভক্তিটা আছে। তাহলে বিভক্তি যুক্ত পদের পরে এই দিয়ে অনুসর্গটা বসেছে। আবার এই যে ধরো সীতা কথাটা, এই সীতা কথাটা বিভক্তিহীন পদ, অর্থাৎ এখানে কিন্তু এটা শূন্য বিভক্তি যুক্ত, যেটা চোখে দেখতে পাচ্ছি না বলেই আমরা বলে দিলাম যে হ্যাঁ বিভক্তিহীন পদ, আসলে কিন্তু এখানে শূন্য বিভক্তি হয়ে আছে। যাই হোক, চোখে যখন বিভক্তি দেখতে পাচ্ছি না, সেই বিভক্তিহীন পদের পরে বিনা এই অনুসর্গটা কিন্তু বসেছে। তাহলে এটাই হয়ে গেল আমাদের অনুসর্গ ব্যবহারের দুটি রীতি। এবারে যেটা আমরা একদম শুরুতে করেছিলাম, যে অনুসর্গ বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের আগেও বসতে পারে। কিরকম? বিনা রাজায় কি রাজ্য চলে? বিনা রাজায় কি রাজ্য চলে? তাহলে খেয়াল করো, এই যে বিনা কথাটা, এখানেও একটা বিনা কথা পেয়েছিলাম যেটা পদের পরে বসছে, এখানেও সেই বিনা কথাটা পাচ্ছি যেটা পদের আগে বসছে। কেমন? তাহলে দুটোই অনুসর্গ, কোথাও অনুসর্গটা পদের পরে বসছে বিশেষ্য বা বিশেষ্যস্থানীয় পদের পরে, কোথাও বা অনুসর্গটা বিশেষ্য বা বিশেষ্যস্থানীয় পদের আগেও বসছে। এবারে তাহলে আবার আমরা একটা ভেরি ইম্পর্ট্যান্ট জায়গায় যাব। কি সেই ভেরি ইম্পর্ট্যান্ট জায়গাটা? সেটা হচ্ছে অনুসর্গের অপর নাম। অনুসর্গ অপর কি কি নামে পরিচিত? অনুসর্গের অপর নাম দুটো, এক পরসর্গ,
কোনো বফলা কিন্তু কোথাও নেই। আর 2 হচ্ছে কর্মপ্রবচনীয়। এগুলো ভীষণভাবে এমসিকিউ এসিকিউতে চাওয়া হয়। কর্মপ্রবচনীয়, এই দুটো আমাদের হয়ে গেল অনুসর্গের অপর দুটো নাম। এবারে আমরা স্ট্রেট অ্যাওয়ে চলে যাব, আমাদের আরেকটা জিনিস বাকি রয়েছে এখনো, সেটা হচ্ছে নির্দেশক। নির্দেশক এটা এবার কি? এখানে আমরা যে যে পয়েন্টগুলো দেখব সেটা হচ্ছে নির্দেশক একটা বর্ণ হতে পারে বা বর্ণ গুচ্ছ হতে পারে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আমরা যেটা দেখব, ওরা কি করবে? বিশেষ্য বা বিশেষণ বা সর্বনামের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, আর 3 নম্বর পয়েন্ট যেটা আমরা দেখব, ব্যক্তি বা বস্তুর সংখ্যা বা পরিমাণকে সুনির্দিষ্ট করে। সুনির্দিষ্ট করে। তাহলে খেয়াল করো একটা জিনিস, যে বিভক্তির সঙ্গে এর কিন্তু 1-2 জায়গায় মিল আছে। সেটা হচ্ছে বিভক্তিও শব্দ বা ধাতুর সঙ্গে জুড়ে যায়, এটাও জুড়ে যাচ্ছে। অনুসর্গ কিন্তু আবার জোড়ে না, আলাদাভাবে বসে। এটা একটা হলো। আর 2 নম্বর, বিভক্তির সঙ্গে নির্দেশকের পার্থক্যের জায়গাটা কি? বিভক্তি কারকের বোধ তৈরি করে, নির্দেশক কিন্তু কারকের বোধ তৈরি করছে না। দেখো কোথাও কিন্তু নেই, আমি যা লিখলাম কোথাও কিন্তু কারকের বোধ তৈরি করছে না, বরং ব্যক্তি বা বস্তুর সংখ্যা বা পরিমাণকে সুনির্দিষ্ট করে দিচ্ছে। কীরকম? ধরো আমি একটু উদাহরণ নিচ্ছি। উদাহরণে কি আমি বললাম? ধরো আমি একে বললাম তিনটি পাখি, এইটা একটা হতে পারে। আর একটা হচ্ছে চিঠিখানা হাতে নিল, এটা একটা। আর একটা হচ্ছে ছেলেগুলো মাঠে খেলছে। ছেলেগুলো মাঠে খেলছে হলো। এবারে আমি দেখো একটু আমি জাস্ট যাচ্ছি বিষয়টাতে। এই যে ধরো তিনটি কথাটা এলো, ঠিক আছে, বা এই যে চিঠিখানা হাতে নিল, এইটা একটা এলো, বা এই যে ধরো ছেলেগুলো, এই যে বিষয়টা, কেমন? এই সবকটা ক্ষেত্রেই দেখো যেটা দাঁড়াচ্ছে সেটা কি দাঁড়াচ্ছে, সেটা যেটা হচ্ছে তিনটি কথাটায় তুমি বহুবচন বোঝাচ্ছ। আমি কিন্তু ঠিক ইয়েলো পোর্শনটাকেই নিয়ে আলোচনা করছি। চিঠিখানা মানে একটা চিঠি, তার মানে তুমি এখানে এক বচন বোঝাচ্ছ। ছেলেগুলো মানে এখানেও অনেক, তার মানে এখানেও আবার তুমি বহু বচন বোঝাচ্ছ। তাহলে কি হয়েছে? তিনটি, টি কথাটাকে এবার খেয়াল করো, টি কথাটা তিনের সঙ্গে জুড়ে গেছে, খানা চিঠির সঙ্গে যুক্ত হয়েছে, গুলো ছেলে পদটার সঙ্গে জুড়ে বসে আছে। তাহলে এই যে জুড়ে বসে আছে, এটা হয়ে গেল।
কোথাও এটা একটা বর্ণ, কোথাও অনেকগুলো বর্ণের সমষ্টি, সেটাও মিলে গেল। আর ব্যক্তি বা বস্তুর সংখ্যাটা, পরিমাণটাকে একদম সুনির্দিষ্ট করে দিচ্ছে। এবারে তাহলে আমরা যেটা যাব সেটা হচ্ছে প্রয়োগ বৈশিষ্ট্য। প্রয়োগ বৈশিষ্ট্যতে আমরা কি যাব? সেটা হচ্ছে নাম্বার 1, পদের অর্থ সুনির্দিষ্ট করে, যেটা এক্ষুনি আমরা আলোচনা করে এলাম। 2 নম্বরটা কি? 2 নম্বর হচ্ছে পদের রূপ, পদের প্রকৃতি আর বক্তার মনোভাব প্রকাশ করে। এবার এই বক্তার মনোভাব পদের রূপ থেকে কি করে প্রকাশিত হতে পারে, সেই জায়গাটা যদি আমরা একটু দেখি, সেটা কি রকম খেয়াল করো। ধরো আমি যদি বলি টিটা, টা কিরকম? আদরে টি, অনাদরে টা। এক্সাম্পল নাও, সঙ্গে সঙ্গে এক্সাম্পল নিয়ে আমরা বুঝে নেব। যেমন আমি যদি বলি মেয়েটি খুব সুন্দর দেখতে, তাহলে এখানে বক্তা অর্থাৎ যিনি বলছেন তার একটা স্নেহ, একটা আদর, একটা মায়া প্রকাশিত হচ্ছে। আর আমি যদি বলি চোরটা ধরা পড়লো, তাহলে এই যে চোরটা, এই কথাটার মধ্যে দিয়ে কিন্তু চোরের প্রতি বক্তার কোনো আদর বা মায়া বা সহানুভূতি নয়, বরং অনাদর, বরং একটা তাচ্ছিল্য, একটা অবহেলার ভাব কিন্তু প্রকাশিত হয়েছে। এটা একটা গেল। আর একটা ধরো আমরা কি বলতে পারি, ধরো অনেক সময় স্বল্পতা বোঝাতে টুকু, টুকুন, এই ধরনের বলি তো। ধরো আমরা যদি বলি একটা মিনিট দাঁড়াও, স্বল্পতা বোঝাতে কি রকম হতে পারে? দুধটুকু। আবার কেউ এটাও বলতে পারেন দুধটুকুন খেয়ে নাও। তাহলে এখানে এই যে দুধটুকু, তার মানে অল্প, খুব বেশি নয়। তাহলে যে টুকু বা টুকুন কথাটার মধ্যে দিয়ে কিন্তু আমি বক্তার এই যে আমি কম বোঝাচ্ছি, এই মনোভাবটা ধরা পড়ছে। আবার ধরো হতে পারে গাছা কথাটা বা গাছি কথাটা, এইগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে সরু
লম্বা বস্তু বোঝাতে। কিরকম? আমি এক্সাম্পল দিলেই তোমরা চট করে বুঝে যাবে। ধরো আমি যদি বলি মালাগাছি বড় সুন্দর। আবার ধরো বললাম লাঠিগাছা ঘরের কোণে রাখো। তার মানেই এখানেও কিন্তু প্রথম কথা আমরা একটাই বোঝাচ্ছি। মালাগাছি মানে একটা মালা, লাঠিগাছা মানে একটা লাঠি, কিন্তু মনোভাবটা কি না সরু লম্বা কোনো জিনিস আমি বোঝাচ্ছি। এই হয়ে গেল তাহলে প্রয়োগ বৈশিষ্ট্য। এবারে আমরা যেটা দেখব যে প্রকৃতিগত দিক থেকে যেটা আমরা করছিলাম নির্দেশক ঠিক কি। নির্দেশকের প্রকৃতি, সেখানে আমরা বলতে পারি যে এগুলি বাংলার একেবারে নিজস্ব প্রত্যয়। ঠিক আছে, এইটা একটা। আর একটা জিনিস যেটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, সেজন্য আমি এটাকে অ্যাস্টেরিক্স মার্কসের মধ্যে রাখলাম। আধুনিক ব্যাকরণে নির্দেশককে বলা হয় কি বলা হয়? সহরূপ। ঠিক আছে, কিরকম? তাহলে আমি যেটা বললাম প্রকৃতিগত দিক থেকে এরা হচ্ছে বাংলার নিজস্ব প্রত্যয়, আর আধুনিক ব্যাকরণে নির্দেশককে কি বলা হচ্ছে? সহরূপ বলা হচ্ছে। ক্লিয়ার হয়ে গেল সবার কাছে? এবারে তাহলে আমরা লাস্টের যে পয়েন্টটা আমাদের বাকি রয়েছে সেইটা একটু আমরা কথা বলে নেব। সেখানে কি হচ্ছে, তাহলে একদম কনক্লুশনে যাচ্ছি। সেটা হলো টি, টা, খানা, খানি, গাছা, গাছি, গুলি, গুলো, রা, এরা, এরকম অনেক অনেক হতে পারে। মেন কথাটা হচ্ছে যাবতীয় বচনবোধক বর্ণ বা বর্ণগুচ্ছ মানেই সেটা হয়ে যাচ্ছে নির্দেশক। ঠিক আছে, যাবতীয় যে বচনবোধক যা কিছু সেটাই হয়ে যাচ্ছে নির্দেশক। এবারে ধরো আমি তোমাকে একটা খুব সহজ এক্সাম্পল দিলাম, যেহেতু আমরা কারক নিয়ে আলোচনা করছি। ছেলেগুলোকে ডাকো। আমি এখানে বললাম এই যে ছেলেগুলোকে কথাটা এলো, এই ছেলেগুলোকে কি কারক, বিভক্তি, অনুসর্গ এগুলো আমাকে বলো। ডাকো কথাটা হয়ে যাচ্ছে সমাপিকা ক্রিয়া। কাকে?
কাদেরকে ডাকবো? ছেলেগুলোকে। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা হয়ে যাচ্ছে কর্মকারক। কেমন? কর্মকারক। এবার অনুসর্গ তো নেই, বোঝাই যাচ্ছে যে পাশে কিছু বসেনি। তাহলে এবার বিভক্তি। বিভক্তি এবার তুমি কি বলবে যে হ্যাঁ গুলোকে? কখনো না, কারণ আমরা এইমাত্র পড়ে এসেছি গুলো, এটা কিন্তু হয়ে যাচ্ছে নির্দেশক। তাহলে গুলোটাকে বাদ দিলে পড়ে থাকছে কে, তাহলে কর্মকারক কে বিভক্তি। ঠিক আছে, ক্লিয়ার হলো সবার কাছে? এবার আমি যদি বলি ছেলেগুলো মাঠে খেলছে, চলো এটাও লিখলাম আমি, যেটা আমি দিয়েছিলাম একটু আগে। ছেলেগুলো মাঠে খেলছে। কেমন? এবার সেইটাকেও ধরো আমি বললাম যে এই যে ছেলেগুলো কথাটা রয়েছে, এইটার আমাকে কারক বিভক্তি বার করতে হবে। কিরকম? কারা মাঠে খেলছে, খেলছেটা এখানে সমাপিকা ক্রিয়া। এবার কে বা কারা খেলছে মানেই হচ্ছে কর্তৃকারক, ছেলেগুলো খেলছে। তাহলে ছেলেগুলো এখানে হয়ে যাচ্ছে কর্তৃকারক। বিভক্তি কি হবে বলো? তুমি যদি লেখো যে গুলো, কখনো হবে না, কারণ গুলোটা আমরা একটু আগেই পড়ে এসেছি, গুলোটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে নির্দেশক। তাহলে এবার কি হবে? বিভক্তি তো থাকবেই, কারণ বিভক্তি ছাড়া তো শব্দ পদ হিসেবে বাক্যে বসতে পারে না। তার মানেই ডেফিনেটলি এটা হয়ে যাচ্ছে শূন্য বিভক্তি, রাইট? এই তাহলে আমাদের হয়ে গেল যে বিভক্তি কোথায় থাকছে, যাবতীয় বচনবোধক যে বর্ণ বা বর্ণগুচ্ছ সেগুলো সব নির্দেশক, অনুসর্গ পদের পরে আলাদাভাবে বসছে, এই সমস্ত কিছু আমাদের কিন্তু হয়ে গেল। এবারে আমরা যেটা অল্প করে ছোট্ট করে দেখে নেব সেটা হচ্ছে দুটো জিনিস। এক, সেটা হলো যে বিভক্তি ও অনুসর্গের পার্থক্য। বিভক্তি ও অনুসর্গের পার্থক্য গ্রামারের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যখন পার্থক্য লিখব সেখানে কিন্তু আমরা বিজ্ঞানের বিষয়ের মতো মাঝখানে কলম টেনে দাগ টেনে কলম সেট করব না, আমরা কিন্তু টানা করে যাব। তাহলে পার্থক্য কি কি হতে পারে? সেটা হচ্ছে যে বিভক্তি, বিভক্তি আর অনুসর্গের পার্থক্যের মধ্যে কি কি আসবে? সেটা হচ্ছে যে বিভক্তি বর্ণ বা বর্ণ সমষ্টি, আর অনুসর্গ কি চট করে বলো? অনুসর্গ হচ্ছে স্বাধীন শব্দ, রাইট? অনুসর্গ হলো স্বাধীন শব্দ, হলো এটা একটা। দু নম্বর যে পয়েন্ট আসতে পারে সেটা হচ্ছে বিভক্তি অর্থহীন, বিভক্তি নিজস্ব কোনো অর্থ কিন্তু নেই। whereas অনুসর্গের নিজস্ব অর্থ আছে, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। হলো আমার দুটো পয়েন্ট হয়ে গেছে। আরেকটা পয়েন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বিভক্তি ধাতু বা শব্দের পরে
যুক্ত হয় অনুসর্গ পদের পরে পৃথকভাবে বসে। ও কিন্তু পদটার সঙ্গে জুড়ে যায় না। এইটা হয়ে গেল বিভক্তি আর অনুসর্গের পার্থক্য। এবারে যেটা আসবে সেটা হচ্ছে বিভক্তি ও নির্দেশকের পার্থক্য। বিভক্তি ও নির্দেশকের পার্থক্য সেটা আমরা এবার দেখে নেব যে কি কি বিষয় আসতে পারে। পয়েন্ট নাম্বার 1 সেটা হচ্ছে বিভক্তি কারকের বোধ তৈরি করে। এটা আমরা আগে পড়ে এলাম। বিভক্তি কারকের বোধ তৈরি করে। আর নির্দেশক কি করবে? পদটিকে সুনির্দিষ্ট করে। ঠিক আছে, পদটিকে সুনির্দিষ্ট করে। হয়ে গেল। এবারে আমরা 2 নম্বর পয়েন্টে যদি যাই, 2 নম্বর পয়েন্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বিভক্তি সর্বদা কি করবে? ধাতু বা শব্দের পরে যুক্ত হয়। আর নির্দেশক কি করে? দেখো, ভালো করে দেখো। নির্দেশক সংখ্যা বা পরিমাণবাচক বিশেষণের সঙ্গে যুক্ত হয়ে বিশেষ্যের আগেও বসে। আমি এই জায়গাটায় জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল একটু দিলে মনে হয় সহজ হবে। ধরো এই যে 3টি পাখি বলেছিলাম, তো 3টি পাখি। দেখো এই যে এটা হচ্ছে একটা সংখ্যাবাচক বিশেষণ যার সঙ্গে টি এই নির্দেশকটা যুক্ত হয়ে পাখি এই যে বিশেষ্য পদ তার আগে বসেছে কিন্তু ও। ঠিক আছে, তাহলে বিভক্তি সবসময় ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে যাবে আর ও একটা বিশেষণের সঙ্গে জুড়ে একটা বিশেষ্যের আগে বসবে। এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট বিভক্তি এবং নির্দেশকের পার্থক্যের মধ্যে। এবারে আমরা অনুশীলনীতে যাব। অনুশীলনী, আজকে যা যা কিছু পড়া হলো তার ওপরে ভিত্তি করে আমি অনুশীলনী দিচ্ছি, যেটা তোমরা বাড়িতে করবে এবং যেটা নিয়ে আমি আমার পরের ক্লাসে আলোচনা করব। 1 নম্বর কোয়েশ্চেন যেটা হবে সেটা হচ্ছে এমসিকিউ ভিত্তিক। সঠিক উত্তরটি
নির্বাচন করো। হলো? এবারে আমি কোয়েশ্চেন কি দিচ্ছি 1.1, সেটা হচ্ছে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে বলে আমি অপশানে আসছি ক কারক, খ অকারক, গ বিভক্তি আর ঘ অনুসর্গ। এবার 1.2 অনুসর্গের অপর নাম। অপশান আসছে ক বিভক্তি, খ উপসর্গ, গ নির্দেশক, আর ঘ পরসর্গ। ঠিক আছে, এবারে আমরা পরেরটাতে যেটা যাব 1.3 বচনের বোধ তৈরি করে অপশানে এলাম অনুসর্গ, নির্দেশক, বিভক্তি আর ঘ আসবে প্রত্যয়। এবারে যাচ্ছি 1.4। 1.4-এ আমি যখন যাচ্ছি সেখানে কি আসছি অনুসর্গ। খেয়াল রাখবে যে কটা এমসিকিউ আমি আজকে দিলাম ভীষণ ইম্পর্ট্যান্ট, মানে প্রত্যেকটা পরীক্ষায় এগুলোর মধ্যে থেকে অন্তত 70 to 80% কোয়েশ্চেন কিন্তু থাকেই। অনুসর্গ কি জাতীয় পদ আমি কিন্তু করিয়েছি ক্লাসে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, আর অব্যয়, এই চারটে আমি এমসিকিউ দিলাম। এবার 2 নম্বর কোয়েশ্চেন আসবে কম বেশি 20 শব্দে উত্তর দাও। কম বেশি 20 শব্দে উত্তর দাও। সেখানে এবার কি হচ্ছে, কি আমি পাচ্ছি, কারক কয় প্রকার ও কি কি। 2.2 যেটা আসবে তির্যক বিভক্তি, মানে এই কোয়েশ্চেনটা মাধ্যমিকে প্রায় প্রত্যেক বছর বা এভরি অল্টারনেট ইয়ার আসেই। তির্যক বিভক্তি কাকে বলে? খেয়াল করো এখানে কিন্তু উদাহরণ চাওয়া হয়নি, সেজন্য শুধু ডেফিনেশনটুকুই যথেষ্ট। 2.3 অনুসর্গ অপর কি নামে পরিচিত?
অনুসর্গ অপর কি কি নামে পরিচিত? 2.4 বিভক্তি ও অনুসর্গের মধ্যে দুটি পার্থক্য নির্ণয় করো। হলো। নেক্সট হচ্ছে 2.5। 2.5-এ কি আসবে? সেখানে আমরা যেটা দেখব যে নির্দেশক ও বিভক্তির মধ্যে একটি সাদৃশ্য লেখো। সাদৃশ্য মানে মিল। খুঁজে বার করবে যে কি মিল আছে, একটাই চেয়েছি, সাদৃশ্য লেখো। আর 2.6 আধুনিক ব্যাকরণে নির্দেশককে কি বলা হয়? আধুনিক ব্যাকরণে নির্দেশককে কি বলা হয়? তাহলে এই পর্যন্ত আমার আজকের ক্লাস থাকলো। তোমরা খুব ভালো করে বিষয়গুলো দেখে নাও, বুঝে নাও। কারোর যদি কোনো জায়গা বুঝতে অসুবিধে থাকে কমেন্ট বক্সে অবশ্যই লেখো। আর পরের ক্লাসে আমরা এবার সেপারেটলি কর্তৃকারক, কর্মকারক, কর্তার কত রকম ভাগ হতে পারে, কর্মের কত রকম ভাগ হতে পারে, এগুলো নিয়ে আলোচনা করব। এবং আজকের অনুশীলনীর কাজ বাড়িতে করে রাখো। পরের দিন যখন আমি এগুলো আলোচনা করব তোমরা যাতে তোমাদের সঙ্গে মিলিয়ে নিতে পারো। ঠিক আছে? তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। থ্যাংক ইউ এভরিবডি।